আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিরিভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। আফগানিস্তানে তালেবানের বিজয় কেবল দক্ষিণ ও মধ্য এশিয়া নয়, মধ্যপ্রাচ্যেও শক্তিশালী ভূমিকম্পের মতো প্রবল ঝাঁকুনি দিয়েছে। উপসাগরীয় অঞ্চলের রাজনীতি কূটনীতি আগে এক ধরনের ছিল, তালেবানের বিপুল বিজয়ের পর এই হিসাব নিকাশ আমূল পাল্টে গেছে। যুক্তরাষ্ট্র আফগানিস্তান ছাড়াই এখন মধ্যপ্রাচ্যের রাজনীতি ও কূটনীতির ধরন নতুন করে নির্ধারিত হতে যাচ্ছে বলে বিশ্লেষকরা মনে করছেন। এক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ অগ্রণী ভূমিকা নিতে যাচ্ছেন। কেমন হবে তার ভূমিকা, তা থাকছে মোতালেব জামালির প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের আফগানিস্তান ছাড়ার প্রভাব রিয়াদ, আবুধাবি ও তেল আবিবে ভালোভাবেই অনুভূত হচ্ছে। ইসরায়েলকে স্বীকৃতি প্রদানের জন্য স্বাক্ষরিত আব্রাহাম চুক্তিকে কেন্দ্র করে মাত্র 1 বছর আগেই উপসাগরীয় অঞ্চলে যে জোট শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে গেছে বলে মনে করা হচ্ছিল, এখন তাতে ফাটল ধরেছে। চুক্তির প্রধান দুই কারিগর ডোনাল্ড ট্রাম্প ও বেঞ্জামিন নেতানিয়াহুর দৃশ্যপট থেকে অনুপস্থিতি এমনিতেই চুক্তির ভিতকে দুর্বল করে দিয়েছে। এখন এই চুক্তি কার্যকারিতা হারাচ্ছে। সংযুক্ত আরব আমিরাত সহ কয়েকটি আরব দেশ ফিলিস্তিন ইস্যুকে পাশ কাটিয়ে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছাকাছি যেতে চেয়েছিল, কিন্তু তাদের সেই চেষ্টা সফল হয়নি। এই চুক্তির মাধ্যমে শুধু ইসরায়েলই লাভবান হয়েছে, আরব দেশগুলোর লাভ কিছুই হয়নি। ওয়াশিংটনে ক্ষমতার পালা বদলের পর এই চুক্তি নিয়ে এখন হিসাব কষছে আরব দেশগুলো। তার ওপর সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সম্পর্কে তিক্ততা বাড়তে থাকায় মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতির হিসাব নিকাশও পাল্টে যাচ্ছে। আরব আমিরাত এখন তার একসময় শত্রু তুরস্ক ও কাতারের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে। আরব আমিরাতের যুবরাজ ও দেশটির প্রকৃত শাসক মোহাম্মদ বিন জায়েদ বা এমবিজেড তুরস্ককে বিপুল আর্থিক সহায়তা প্রদানের প্রতিশ্রুতিও দিয়েছেন বলে খবরে বলা হচ্ছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের রাজনীতি ও কূটনীতি নতুন বাঁক নিচ্ছে। আঞ্চলিক রাজনীতিতে নেতৃত্ব দেওয়ার প্রতিযোগিতায় লিপ্ত দেশগুলোর মধ্যে সম্পর্ক এখন নতুন করে নির্ধারিত হচ্ছে। বন্ধু শত্রু হচ্ছে আর শত্রু বন্ধু হচ্ছে, আর এর সবকিছুই ক্রমশ দৃশ্যমান হয়ে উঠছে। বিশ্লেষকরা মনে করেন, মধ্যপ্রাচ্যের ব্যাপারে বাইডেন প্রশাসনের নতুন দৃষ্টিভঙ্গিও আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের চলে আসায় মধ্যপ্রাচ্যের নতুন এই ভাঙাগড়ার খেলার নেপথ্যে কাজ করছে। আরব আমিরাতের পররাষ্ট্র নীতির এই পরিবর্তন কোনো আবেগের বশে নয়, বরং বাস্তবতার আলোকেই করা হচ্ছে বলে বিশ্লেষকরা মনে করছেন। যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ সম্প্রতি টেলিফোনে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সঙ্গে কথা বলেছেন। এ সময় তিনি তুরস্কে $10 বিলিয়ন বেশি বিনিয়োগের প্রস্তাব দেন বলে দুই নেতার সাথে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। যুবরাজ মোহাম্মদ বিন জায়েদের ভাই ও দেশটির নিরাপত্তা উপদেষ্টা তাহনুন বিন জায়েদ সম্প্রতি আঙ্কারায় প্রেসিডেন্ট এরদোয়ানের সাথে সাক্ষাৎ করেন। এছাড়াও তিনি কাতারেও যান দেশটির সাথে সম্পর্ক জোড়া লাগাতে। মাত্র 1 বছর আগেও আরব আমিরাত সৌদি আরবকে অনুরোধ করেছিল কাতারের ওপর থেকে উপসাগরীয় সহযোগিতা সংস্থা বা জিসিসির আরোপিত অবরোধ প্রত্যাহার না করার জন্য, কিন্তু 1 বছর পরে কাতারে আরব আমিরাতের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তার সফর এটাই প্রমাণ করে যে দেশটির ওপর আরোপিত অবরোধ ছিল একটি ব্যর্থ পদক্ষেপ। বর্তমানে কাতার উপসাগরীয় অঞ্চলে প্রেসিডেন্ট জো বাইডেনের ঘনিষ্ঠ মিত্র ও অংশীদার দেশ এবং তালেবানের সাথে যোগাযোগ রক্ষার অন্যতম প্রধান মাধ্যম। সৌদি আরব ও আরব আমিরাতের নেতৃত্বে 2017 সালে কাতারের ওপর যখন অবরোধ আরোপ করা হয়, তখন বলা হয়েছিল যে কাতার সন্ত্রাসী ও ইসলামপন্থীদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। এ সময় তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাতারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সৌদি আরবকে অনুমোদনও দিয়েছিলেন। অথচ এখন পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেছে। অবশ্য তুরস্ক ও আরব আমিরাতের মধ্যে নতুন এই যোগাযোগ নিয়ে কোনো পক্ষই প্রকাশ্যে কথা বলতে চাচ্ছে না। দুপক্ষই সতর্কতা বজায় রাখছে। বিশেষ করে প্রেসিডেন্ট এরদোয়ান বিষয়টি নিয়ে এখনই কোনো উচ্চবাচ্য করতে চান না। সম্পর্ক জোরালো করার এই উদ্যোগটা এসেছে আমিরাতের যুবরাজ এমবিজেডের দিক থেকেই। তার ব্যাপারে এরদোয়ান খুবই সতর্ক রয়েছেন।
এর আগে এমবিজেড এই অঞ্চলের অনেক দেশে গণতন্ত্র ও ইসলামপন্থীদের উত্থান ঠেকাতে সেসব দেশের সামরিক বাহিনী কিংবা সরকারকে বিপুল অর্থ দিয়েছেন বলে বিভিন্ন সময়ে অভিযোগ উঠেছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু আরব আমিরাতের নাম উল্লেখ না করে জানান, মধ্যপ্রাচ্যের একটি মুসলিম দেশ 2016 সালের 5 জুলাই সেনা অভ্যুত্থানের মাধ্যমে প্রেসিডেন্ট এরদোয়ানকে ক্ষমতাচ্যুত করার জন্য প্রায় $3 বিলিয়ন ব্যয় করেছে। সেই চেষ্টা প্রায় সফল হতে যাচ্ছিল। অল্পের জন্য রক্ষা পান এরদোয়ান। সেই একই দেশ প্রেসিডেন্ট এরদোয়ানের ইমেজকে ক্ষতিগ্রস্ত করার জন্য প্রচারণা চালাতে ওয়াশিংটনের নব্য রক্ষণশীল একটি গবেষণা প্রতিষ্ঠানকে অর্থ দিয়েছে বলেও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন। মিশরে মুসলিম ব্রাদারহুডের নেতা মোহাম্মদ মুরসির সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য সেনাপ্রধান ও বর্তমান প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসিকে অর্থ দিয়েছিলেন এমবিজেড। তিউনিশিয়ায় ইসলামপন্থী আন্নাহদা পার্টির সরকার উৎখাতে প্রেসিডেন্ট কায়েস সাইদকে ও সুদানে গণবিক্ষোভ দমনে সেনাবাহিনীকে অর্থ দেওয়ার অভিযোগ রয়েছে এমবিজেডের বিরুদ্ধে। এছাড়া দেশটি সিরিয়া, ইয়েমেন, লিবিয়া, মিশর, তিউনিশিয়া ও আফ্রিকা কয়েকটি দেশসহ অনেক ক্ষেত্রে প্রভাব বিস্তার নিয়ে তুরস্কের সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছে। এজন্য এই দেশটি এসব দেশে অনেক অর্থ ব্যয় করেছে বলেও তুরস্কের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, কিন্তু কোনো ক্ষেত্রেই সফলতা পাননি এমবিজেড। উপসাগরীয় অঞ্চলের বাইরেও বিভিন্ন এলাকায় আরব আমিরাত হস্তক্ষেপ করেছে। ফলে আমিরাত ও যুবরাজ এমবিজেডকে নিয়ে মধ্যপ্রাচ্য জুড়েই নানা বিতর্ক রয়েছে। পুরো মধ্যপ্রাচ্যে ইসলামী রাজনীতি ও গণতান্ত্রিক আন্দোলন ধ্বংস করার জন্য এমবিজেড ও তার দেশ চেষ্টা করে এসেছে বলে জোরালো অভিযোগ রয়েছে। সেই দেশটি যখন তুরস্কের সাথে এখন আবার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতে চায়, তখন স্বাভাবিকভাবেই তার উদ্দেশ্য নিয়ে সন্দিহান তুর্কি নেতারা। এসব কারণে প্রেসিডেন্ট এরদোয়ান এমবিজেডের প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত না হওয়া পর্যন্ত চুপচাপ থাকার কৌশল নিয়েছেন। তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ও বিষয়টি নিয়ে মুখ খুলছে না। আরব আমিরাতের কর্মকর্তারা বলছেন, আমিরাত সরকার তাদের পররাষ্ট্রনীতির কৌশলগত পুনর্মূল্যায়ন করছে। সব দিক ভেবেচিন্তে দেখা হচ্ছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রে জো বাইডেন প্রেসিডেন্ট হবার পর আমিরাত তার পররাষ্ট্রনীতি নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে। বাইডেন প্রশাসন দায়িত্ব গ্রহণের পর থেকে যে বার্তা দিতে শুরু করে তা হলো মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে হবে। এটি একটি কারণ। দ্বিতীয় কারণটি হলো যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে অপ্রত্যাশিত গতিবদল। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের চেয়ে বাইডেনের পররাষ্ট্রনীতির ধাঁচটাই সম্পূর্ণ আলাদা। ট্রাম্পের যুদ্ধংদেহী মনোভাব বাদ দিয়ে বাইডেন মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার বার্তাকে প্রাধান্য দিয়েছেন তার পররাষ্ট্রনীতিতে। আরব আমিরাত এখন সামরিক হস্তক্ষেপ ও রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার নীতি পরিহার করে অর্থনৈতিক প্রভাব কাজে লাগানোর নীতি গ্রহণ করেছে। এছাড়া যুক্তরাষ্ট্রের সামরিক ছত্রছায়ায় নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার দিনও শেষ হয়ে আসছে। এখন উপসাগরীয় দেশগুলোকে তাদের নিরাপত্তার দায়িত্ব নিজেদেরকে নিতে হবে বলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হচ্ছে। এই বিষয়টিও সৌদি আরব ও আরব আমিরাতের মতো দেশগুলোকে পররাষ্ট্র নীতিতে পরিবর্তন আনতে বাধ্য করেছে। আমিরাত ও সৌদি অর্থ হয়তো মিশর, তিউনিশিয়া, লিবিয়া, সিরিয়া ও ইয়েমেনের রাজনৈতিক শক্তি হিসেবে মুসলিম ব্রাদারহুডকে পরাস্ত করতে পেরেছে। কিন্তু এই অবস্থা কতদিন থাকবে তারও কোনো নিশ্চয়তা নেই। মুসলিম ব্রাদারহুড যে শক্তি সঞ্চয় করে আবারও ঘুরে দাঁড়াবে না তা কে বলতে পারে? তাছাড়া ব্রাদারহুডকে দমন করতে গিয়ে সব দেশে যে রাজনৈতিক বিশৃঙ্খলা ও নিরাপত্তাহীন পরিবেশ সৃষ্টি হয়েছে তা দেশগুলোর অর্থনৈতিক মেরুদণ্ডকেও ভেঙে দিয়েছে। একসময় মোটামুটি ভালো অর্থনীতির দেশ মিশরের অবস্থা এখন শোচনীয় হয়ে পড়েছে। তিউনিশিয়ার পরিস্থিতিও একই রকম। এদিকে সৌদি আরব ও আমিরাতের মধ্যে সম্পর্কের টানাপোড়েন চলছে বেশ কিছুদিন ধরেই। এই কারণে আরব আমিরাতের এখন নতুন মিত্র বানানো প্রয়োজন হয়ে পড়েছে। ইয়েমেনে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন জোটের যুদ্ধে অংশ নিয়েছে আমিরাত। সেখান থেকে দেশটি তার সৈন্য প্রত্যাহার 1 বছর বিলম্বিত করেছিল, যাতে এই সময়ের মধ্যে সৌদি আরব যুদ্ধ শেষ করতে পারে। কিন্তু বাস্তবে তা না হওয়ায় দুই বন্ধু দেশের মধ্যে সম্পর্ক অনেকটাই তিক্ত হয়ে পড়েছে। অন্যদিকে সৌদি আরব আরব আমিরাতের অবস্থান দুর্বল করার জন্য সাম্প্রতিক সময়ে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করে।
সৌদি আরব বিভিন্ন বহুজাতিক কোম্পানিকে বলে দিয়েছে যে তাদের সদর দফতর দুবাই থেকে রিয়াদে স্থানান্তর করতে হবে, অন্যথায় তারা সৌদি আরবে ব্যবসা করতে পারবে না। এছাড়াও আমিরাতের শুল্কমুক্ত বাণিজ্যিক অঞ্চলে উৎপাদিত পণ্য সৌদি আরবে প্রবেশে শুল্ক আরোপ করা হয়েছে। এর পাল্টা ব্যবস্থা হিসেবে আরব আমিরাতের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে তারা এখন থেকে ভারত, ইন্দোনেশিয়া, তুরস্ক, কেনিয়া, দক্ষিণ কোরিয়া, ইসরায়েল, ব্রিটেন ও ইথিওপিয়া সহ 10টি দেশের সাথে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগকে অগ্রাধিকার দেবে। এই তালিকায় সৌদি আরব ও মিশরের নাম নেই। এ ধরনের বেশ কিছু ইস্যুতে আরব আমিরাত ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক খারাপ হয়ে গেছে। তুরস্ক ও কাতারের সাথে আমিরাতের সম্পর্ক উন্নয়নের উদ্যোগ নিয়ে এই ক্ষতি পুষিয়ে নিতে চাইছেন এমবিজেড। তার এই চেষ্টা কতটুকু সফল হয় সেটাই এখন দেখার পালা। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।